একটা চরম মর্মান্তিক এবং ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ আজকে। ঢাকার দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং সাথে সাথে প্রায় 40 জনের মতো যাত্রী নিয়ে ডুবে যায়। যেখান থেকে আমরা মানে খবরের মাধ্যমে জানতে পেরেছি সম্ভবত 6-7 জন জীবিত ফিরে এসেছেন কিংবা উদ্ধার করা হয়েছে, আর বাকি সবাই ধরে নেওয়া হচ্ছে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। নিশ্চয়ই তারা শহীদ হয়েছেন, কারণ আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী যেই 5 ধরনের শহীদের কথা বলা হয়েছে, শহীদের মর্যাদা, তাদের মধ্যে এক ধরনের শহীদ হচ্ছেন যারা পানিতে ডুবে মারা যায়। সো আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করব যাতে উনি আজকে যারা মানে প্রাণ হারিয়েছেন তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। আমিন। আর যারা জীবিত ফিরে এসেছেন তাদের জীবনটা আসলে বলা যায় দ্বিতীয় জীবন। তারা ট্রমাটাইজ থাকবেন, কারণ কখনো তারা চিন্তা করেননি 1 সেকেন্ড কিংবা 1 সেকেন্ডের কম সময়ের ব্যবধানে জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। মানে পুরো বিষয়টা যখন আমি ভিজুয়ালাইজ করি, কয়েকবার ভিডিও দেখছিলাম, প্রতিবারই ভিডিও দেখতে গিয়ে লাইক পুরো ভিডিওটা দেখা সম্ভব হয়নি। আপনারা যারা নিশ্চয়ই সবাই দেখছেন ইতিমধ্যে, এটা বাংলাদেশে, পুরো বাংলাদেশে এসকেলেট হয়ে গেছে। মানে এতটা মর্মান্তিক, এতটা হৃদয় বিদারক। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে, ঘটতেছে, ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে অন্যান্য। কিন্তু আজকের এই দুর্ঘটনাটা খুবই খুবই হৃদয় বিদারক, কারণ সবাই আসলে কেউ কখনো প্রত্যাশা করেনি এমন দুর্ঘটনার সাক্ষী হবেন তারা। আনবিলিভেবল। যাই হোক, আজকের এই ঘটনাটি বেসিক্যালি এখানে আমরা কাকে দায়ী করব? প্রথমত আমাদের বিবেক, দ্বিতীয়ত আমাদের সিস্টেম, আমাদের আসলে সচেতনতার অভাব। এখানে যতটুকু আমরা শুনতে পেরেছি নিউজের মাধ্যমে, গাড়ির যে চালক কিংবা ড্রাইভার উনি হচ্ছে চা পানি পান করার জন্য নিচে নামেন এবং তার হেল্পারকে, জানি না উনি বলেছেন কিনা, হেল্পার নিজে হচ্ছে গাড়িকে স্টার্ট করে ফেরিতে আনার জন্য চেষ্টা করে। তো একটু গতি বেশি ছিল গাড়ির, সেক্ষেত্রে হেল্পার সেটাকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। গাড়ি ফেরির পুরো বডি ক্রস করে সামনের অংশে এসে ডুবে মানে পড়ে যায়। আর মুহূর্তে গাড়ি হচ্ছে যখনই পড়ে যায়, মুহূর্তের মধ্যে গাড়ি মানে পানিতে তলিয়ে যায়। মানে কি বলবো, চারপাশের মানে আকাশ বাতাস মানুষের আত্মচিৎকারে ভারী হয়ে যায় একদম। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তখন অনেক মানুষই দেখলাম মানে চিৎকার করতেছে, আল্লাহকে ডাকতেছে, আবার কেউ কেউ ভিডিও করতেছিল। ভাই আপনি ভিডিও করে কি করবেন? মানে মানুষের যান চলে যাচ্ছে, প্রায় 40 জন মানুষ, এখানে বাচ্চা ছিল, বৃদ্ধ মানুষ ছিল, মানে অন্তঃসত্ত্বা মহিলা ছিল। মানে একবার ভাবুন তাদের অবস্থা। আমরা নর্মালি যখন এই ধরনের বাসগুলো চলাচল করে প্রায় সময় কিন্তু মানে দরজা জানালা কিন্তু বন্ধ থাকে। স্বাভাবিক থাকা অবস্থায় কিন্তু দরজা জানালা খুব সহজেই খোলা যায় না, তাই না? সেক্ষেত্রে যখন পানিতে চলে যায় তখন তো আসলে মানে মানুষের কাছে তখন হিতাহিত জ্ঞান থাকে না। মানুষ প্যানিক অ্যাটাক আসে যায় এবং আহ, মানে আর ফ্র্যাকশন অফ সেকেন্ড, কয়েক সেকেন্ডের ব্যবধানে কিন্তু ডিসিশনও নেওয়া যায় না। তো এই অবস্থায় আপনি যদি ভিডিও না করে অ্যাটলিস্ট নদীতে ঝাঁপিয়ে পড়েন, চেষ্টা করেন কাউকে বাঁচানো যায় কিনা। এটা প্রত্যেক সময় অনেকগুলো দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে আজকের এই দুর্ঘটনা ছিল সবচেয়ে বেশি মানে হৃদয় বিদারক। এই মানুষগুলো কখনো ভাবেনি তারা এই ধরনের পরিস্থিতির শিকার হবেন, তারা কেউ প্রস্তুত ছিল না। আজকের এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কুল্লু নাফসুন জায়গাতুল মাউত, এবং মৃত্যু আমাদের খুবই নিকটে, প্রতি মুহূর্তে আমাদেরকে তাড়া করে। আমরা প্রায় আমাদের ফিউচার ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু পরিকল্পনা করি, কিন্তু আমাদের সবচেয়ে অবভিয়াস এবং সবচেয়ে যেটা অপরিবর্তিত এবং ট্রু যে ভবিষ্যৎ, সেটা হচ্ছে মৃত্যু। আর যেটি যে কোনো মুহূর্তে আপনার কাছে আসতে পারে। সো মুসলমান হিসেবে আমাদেরকে সবার উচিত মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা, নিজেকে সবসময় প্রস্তুত রাখা, কারণ আসলে এটার কোনো নির্দিষ্ট সময় নেই। তবে আজকের এই ঘটনা আমাদের বিবেককে যদি নাড়া দেয় আর কি। এখানে কর্তৃপক্ষের অনেকগুলো আহ দায়িত্ব অবহেলা রয়েছে, অনেকগুলো মানে মিস হ্যান্ডেলিং রয়েছে। বিশেষ করে আমরা যদি চালকের কথাই বলি, এখানে চালককে অবশ্যই মানে ইন ফিউচার আমাদেরকে যারা পুরো কর্তৃপক্ষ, ফেরি কর্তৃপক্ষ কিংবা নৌ পরিবহন অথবা সরকার অথবা আহ রেস্কিউ টিম, সবাইকে কিন্তু
আজকের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। যাদের জীবন চলে গেছে তারা তো আর আসবে না, কিন্তু আমরা চাই না এই ধরনের ঘটনার সাক্ষী বাংলাদেশ দ্বিতীয়বার হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি কারো জীবনে না আসে। সেজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রথমত আমাদেরকে একটু, যে আমাদের যে অজ্ঞতা, মানে কোনো দুর্ঘটনার সময় আমরা প্রথমে ভিডিও করার জন্য আমরা মানে ছোটাছুটি করি, ব্যস্ত হয়ে পড়ি। ভিডিও করে আমি কি করবো ভাই? ভিডিও দিয়ে আমি কি করবো? আমি পারলে আমি বাঁচানোর জন্য চেষ্টা করবো প্রথমে। হ্যাঁ, ভিডিও দিতে আমার কিছু হবে না। সো এই ধরনের আমাদের যে চিন্তা ভাবনা, এগুলো আসলে সিক মেন্টালিটি, এগুলো বাদ দিতে হবে। সেকেন্ডলি, যারা গাড়ি চালক আছেন, প্লিজ আপনারা এই ধরনের সেন্সিটিভ স্পট গুলোতে নিজেরাই চেষ্টা করবেন মানে নিয়ন্ত্রণ রাখার জন্য গাড়ির। আজকে আমি যখন ভিজুয়ালাইজ করি ভিডিওটা, গাড়ি যখন পড়তেছিল এভাবে করে, মানে এটা আসলে খুবই, যাদের আজকের এই ঘটনা থেকে কিছু মানে বিষয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত। বিশেষ করে যারা নৌ পরিবহন কিংবা ফেরি কর্তৃপক্ষ অথবা ওই পার্টিকুলার প্লেসে যারা দায়িত্বশীল। এখানে প্রথমত হচ্ছে যে আমাদের যে ফেরিগুলা নদীতে চলাচল করে, এই ফেরিগুলোতে রেলিং সিস্টেম করতে হবে। কেন একটা ফেরিরও কিন্তু রেলিং নাই। আপনি দেখেন, আজকে যদি এই ফেরিতে রেলিং থাকতো চারপাশে, তাহলে কিন্তু যদিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার শঙ্কা থাকতো, সেক্ষেত্রে কিন্তু সেটা ওভার স্পিড হইলেও আইসে কিন্তু প্রথমে তাদের ফেরির যে রেলিং, ওইটাতে ধাক্কা লাগতো। ফেরির রেলিং এ ধাক্কা লাগে কিন্তু মানে ভেতরে চলে আসতো। প্রয়োজনে এখানে পড়ে যাইতো, এখানে ফ্লিপ করতো, কিন্তু অ্যাটলিস্ট পানিতে পড়তো না। সুতরাং প্রথম কাজ হচ্ছে এই সবগুলা ফেরির মানে চারপাশে হচ্ছে রেলিং এর ব্যবস্থা করা শক্ত, যেখানে গাড়িকে প্রোটেকশন দেবে পুরোপুরি। এই ধরনের দুর্ঘটনা হইতেই পারে প্রায়। দ্বিতীয়ত, এখানে একটা ইমার্জেন্সি রেস্কিউ টিম থাকতে হবে। এটা একটা সেন্সিটিভ প্লেস। দেখেন এখানে কতগুলা বাড়ি, নৌযান চলাচল করে প্রতিদিন, ঠিক আছে? অথচ আমাদের ওখানে আমরা একটা ইমার্জেন্সি রেস্কিউ টিম দেখিনি। আমাদের এই গাড়িটা ডুবার প্রায় 6 ঘন্টা পরে মানে রেস্কিউ অপারেশন স্টার্ট করছে। তো আপনি কি আশা করেন 6 ঘন্টা পরে আপনি আইসা ডেড বডি উঠে কি করবেন? তারা তো মরে গেছে অলরেডি। যাদের আত্মীয় স্বজন ছিল তারা সবাইকে হারিয়ে ফেলছে, শেষ। এখানে 6 ঘন্টা পরে আপনি ডেড বডি দিয়ে কি করবেন? মিডিয়া কভারেজ। তো এখানে কর্তৃপক্ষের উচিত, রেলিং কথা বললাম, দেন দ্বিতীয় কথা হচ্ছে একটা ইমার্জেন্সি রেস্কিউ টিম থাকতে হবে যদি এ ধরনের কোনো ঘটনা মানে সংগঠিত হয়, যাতে দ্রুত গিয়ে রেস্কিউ করার চেষ্টা করতে পারে। তারপর ইমার্জেন্সি ডুবুরি টিম থাকতে হবে, কারণ এখানে তো পুরো নৌযান সংক্রান্ত বিষয়। সুতরাং ডুবুরি টিমকে সবসময় ওখানে অ্যাক্টিভ থাকতে হবে। রেস্কিউ টিম অ্যাক্টিভ থাকতে হবে, যাতে একটা ফোন কলের মধ্যেই তারা এসে মানে অপারেশন করতে পারেন। তারপর যেটা বললাম, যখন গাড়ি ফেরিতে উঠাবে, তখন চালক বাধ্যতামূলক যাত্রীদেরকে গাড়ি থেকে নামাই দিতে হবে, কম্পালসারি করে দিতে হবে, যাতে কোনো দুর্ঘটনা হলেও যাতে কোনো ধরনের হতাহতের বিষয় না ঘটে। আমাদের যে 999 যে ইমার্জেন্সি সার্ভিসটা সরকার করছে, এটাকে আসলে নামমাত্র শুধু না দেখিয়ে এটাকে অ্যাক্টিভ করতে হবে, এবং আরো আরো মানে সক্রিয় করতে হবে, ঠিক আছে? যাতে ইমার্জেন্সি মানুষ কল করবে 999-এ, এবং মানুষ অনেক হোপস নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে কল করে, কিন্তু এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ইমার্জেন্সি। তো এখানে যদি আমি সাথে সাথে রেসপন্ড না পাই, তাহলে মানুষ তো এই প্রসেসের অথবা এই সেবার কাছ থেকে আস্থা হারিয়ে ফেলবে। সো এই সেবাটাকে, এটা শুধু এই ক্ষেত্রে না, আজকের এই দুর্ঘটনার ক্ষেত্রে না, যেহেতু এটা বাংলাদেশের সর্বত্র এটা ইমার্জেন্সি একটা সার্ভিস সরকার কর্তৃক, এটাকে আরো বেশি মানে কিভাবে অ্যাক্টিভ করা যায় সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। আরেকটা বিষয় হচ্ছে যে ক্রেন কিংবা যদি কোনো ধরনের গাড়ি পানিতে ডুবে যায়, যাতে সাথে সাথে গিয়ে সেটিকে লিফটিং করা যায় কিংবা তুলে উঠানো যায়, এ ধরনের ভারী যানবাহনের মেশিনারিজ ব্যবস্থা থাকতে হবে। তাহলে আজকে যদি দেখেন আমাদের এখানে ইমার্জেন্সি রেস্কিউ টিম থাকতো, কিংবা ডুবুরি থাকতো, অথবা ফেরি চারপাশে রেলিং থাকতো, হ্যাঁ, কিংবা চালক মানে হেল্পারকে গাড়ি না দিত, অথবা যাত্রীদেরকে নামিয়ে গাড়ি ফেরিতে উঠাইতো, তাহলে কিন্তু আজকে হয়তোবা এই ধরনের হৃদয় বিদারক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী আমরা হইতাম না। আসলে মৃত্যু তো অবধারিত, কিন্তু এই মৃত্যু যাতে আমাদের এতটা মর্মান্তিক হৃদয় বিদারক না হয়, আমাদের আত্মীয় স্বজনের জন্য অনেক করুণ না হয়, সেজন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব। এবং সর্বোপরি আমরা আমাদের হাতে যে করণীয় কাজগুলো, আমাদের যে ব্যবস্থাগুলো, সেগুলা সঠিকভাবে গ্রহণ করব। তাহলে আমরা অন্তত পক্ষে নিজের যে নিরাপত্তা সেটা দেওয়ার জন্য চেষ্টা করতে পারবো। দেখেন, মৃত্যু কার কোথায় হবে কেউ জানে না। আল্লাহ তাআলা যদি আপনার মৃত্যু ওখানে লেগে থাকেন,
আপনাকে ওখানে যেতে হবে এবং আপনি পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে ওখান থেকে রেস্কিউ করবে। কিন্তু সাবধানতার বিষয়টা তো উপরওয়ালা আপনাকে বলে দিয়েছেন যে আপনি সাবধান হন, সতর্ক থাকুন, যথাযথ ব্যবস্থা নিন। ঠিক আছে? আধুনিকতার এই যুগে আমরা কেন এতটা বেখেয়ালি হব? আমাদের টেকনোলজি কেন এতটা অনুন্নত? এখনো আমাদের কোথাও আগুন লাগলে দমকল বাহিনী আসতে আসতে মানে আগুন সব শেষ করে দেয়। আমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট হলে সেখানেও যথারীতি আমরা রেস্কিউ করতে পারি না অন টাইম। আজকে বিশেষ করে এই যে মানে সমুদ্র কিংবা নদী মাতৃক যে যানবাহনগুলো, এখানে তো আপনার অন দ্য স্পট রেস্কিউ করতে হবে, কারণ এখানে একটু সময় নিলে আপনার পরবর্তীতে আসলে আপনার ড্যামেজটা হয়ে যাবে। যাই হোক, মানে পুরো বাংলাদেশ আজকে শোকাহত। পুরো বাংলাদেশ আজকে শোকাহত। সোশ্যাল মিডিয়াতে, নিউজ ফিডে মানুষের কান্নার রোল। একটাবার চিন্তা করুন, যাদের স্বজন হারিয়েছেন, যারা পৃথিবী থেকে আজকে চলে গেছেন, তাদের জায়গায় নিজেকে একটু ভেবে দেখুন। কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের বিবেককে যাতে আল্লাহ জাগ্রত করে দেন, আমাদের দেশকে যাতে আল্লাহ হেফাজত করুন সকল প্রকার দুর্যোগ থেকে, সকল প্রকার এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।